হ্যালো স্টুডেন্টস, আজকে একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি কথা বলতে এসেছি। সেটা হচ্ছে ম্যাম, সেমিস্টার আর কম্পিটিটিভ এই দুটোকে একসাথে কি করে ম্যানেজ করা সম্ভব? কিছুতেই পেরে উঠছি না। উপায় কি? সেমিস্টার সিস্টেম হয়ে গেছে, এটা কিন্তু অনেকটা প্লাস পয়েন্ট, এটা মাথায় রাখতে হবে। কারণ এই সেমিস্টারেই সেমিস্টার 1 ক্লাস 11-এ আর সেমিস্টার 3 ক্লাস 12-এ এই দুটো এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হচ্ছে। সুতরাং এটা একটা অ্যাডভান্টেজ, বিশাল বড় অ্যাডভান্টেজ, যেটার সাথেই তুমি কম্পিটিটিভের প্রিপারেশনটা খুব ভালো করে নিতে পারবে। কারণ কম্পিটিটিভ প্যাটার্নও এমসিকিউ প্যাটার্ন, তাই এমসিকিউ প্র্যাকটিস, সেখানে কি করে ফর্মুলা, কি করে শর্টকাট, কি করে ট্রিক্স অ্যাপ্লাই করতে হয়, প্রথম থেকেই কিন্তু তুমি সেটা সাথে সাথেই এগোচ্ছ। এবার দেখো, কম্পিটিটিভ বলতে আমি বেসিক্যালি এখানে যেটা বলতে চাইছি, ডব্লিউবিজেই বা জেই মেন বা নিট, অবশ্যই খুব ভালো প্রিপারেশন থাকলে জেই মেন, সেখান থেকে তুমি যেই অ্যাডভান্স লেভেল প্রিপারেশন অবশ্যই নেবে। জেই মেন বা ডব্লিউবিজেই নিচ্ছ মানে অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেনও তুমি প্র্যাকটিস করবে। সুতরাং আমি মেনলি এই তিনটে কম্পিটিটিভ এক্সাম যেগুলো টার্গেট করে স্টুডেন্টসরা ক্লাস 11 থেকে এগোয় বা ক্লাস 12-এ গিয়ে ঠিক করে, সেটা নিয়ে আমি কথা বলছি। এখন প্রথম কথা বলি, প্রথমেই আমি একটা কথা বলে দিয়েছি, সেটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে এই এমসিকিউ প্যাটার্ন, যেটা কিন্তু বিশাল বড় একটা অ্যাডভান্টেজ। এবার তোমাকে না গোল ফিক্স করতে হবে। লাস্ট ইয়ার পর্যন্ত যেহেতু ক্লাস 12-এর একটাই ফাইনাল এক্সাম লাস্ট ইয়ার পর্যন্ত হয়েছে, এইচএস 2025, তখনও স্টুডেন্টসরা ভীষণ কনফিউজ থাকতো। এই প্রশ্নটা আজকের নয়, বহু বছর আগে থাকতেই চলছে যে কি করে সম্ভব। দেখো, স্টুডেন্টস দু রকমের রয়েছে। একজনরা চাইছে যে বোর্ডটা কোনো রকম ভাবে ম্যানেজ করে দিয়ে কম্পিটিটিভটা মেন আমার ফোকাস, আমি যেই মেন, আমি ডাব্লিউবি যেই কি আমি নিট, এটাতেই আমি ফোকাস করতে চাইছি। বোর্ডস এর জন্য আমি যতটুকু মিনিমাম দরকার আমি একটু প্র্যাকটিস সময় করে করে নিচ্ছি। আর এক ধরনের স্টুডেন্টস রয়েছে যারা বলছে না, বোর্ডসে একটা ভালো পার্সেন্টেজ তো চাই, আর এটা আমি বলবো এটা সবার জন্যই অ্যাপ্লিকেবল। অ্যাকচুয়ালি সবার জন্য, এই যে দু ধরনের ক্যাটেগরাইজ করলাম স্টুডেন্টসদের যে সমস্ত মনের ভাবনা থাকে, তবু আমি বলবো সবারই এই ভাবনাটা ফিক্স হওয়া উচিত যে বোর্ডস এর আমাকে একটা ভালো পার্সেন্টেজ আনতেই হবে। এবং তার মানে এটা নয় যে সেটার জন্য কম্পিটিটিভটাকে আমি কম গুরুত্ব দেব, বা এই যে প্রথম প্রথম যে তোমার মাথায় যেটা আসছে, যে এই যে 1 নম্বর পয়েন্ট আমি এটাই লিখছি, যে বোর্ড এক্সামটাকে আমি মেন ফোকাস করে এই কম্পিটিটিভ যেগুলোর কথা আমি মেনশন করছি, এটাকে আমি সেকেন্ডারি করলাম, এটা আমি নেক্সট ইয়ার ড্রপ দিয়ে ক্লিয়ার করব। এই ধরনের মানসিকতা যদি প্রথম থেকে করো, তাহলে কিন্তু আমি বলবো তুমি প্রথমেই নিজে হেরে বসে আছো। কেন? একবারও তো ভাবনি যে এটা এবারে পাস করবো আর বোর্ড এক্সামটা না হয় আসছে বছর আবার হবে? কোনোদিন এটা কেউ ভাবে? কোনোদিন কেউ ভাবে না। তাহলে হোয়াই ইন কেস অফ কম্পিটিটিভ আমরা সবসময় এটা মাইন্ডসেট করে নিই যে এবছর না হলে আসছে বছর আবার হবে? হ্যাঁ, অবশ্যই জেনুইন রিজন আছে, যে কম্পিটিটিভ মানে কম্পিটিশন প্রচুর, প্রচুর জন সেখানে অ্যাপ্লাই করছে, প্রচুর জন ভালো করে পড়াশোনা করে দিতে যাচ্ছে, এবং সিট সংখ্যা খুব লিমিটেড। অবশ্যই এটা একটা জেনুইন রিজন। কিন্তু তোমার তো ভাই একটাই সিট দরকার। তাহলে তুমি তোমার সেই সিটটা, যেটা তোমার একজনের জন্য তোমার নিজের জন্য দরকার, সেটার জন্য যতটুকু পরিশ্রম তুমি সেটা করো না। কিন্তু আগেই তুমি বলে দিচ্ছ এই বছর এটা হোক, পরের বছর না হয় ওটা হবে। এই মানসিকতাটাকে, এই যে গোল সেট করার কথা বলা হচ্ছে না, গোল সেট করার আগে এই মানসিকতাটাকে কিন্তু আগে ঝেড়ে ফেলে দিতে হবে, যে আমি বোর্ড এক্সামেও একটা ভালো পার্সেন্টেজ পাবো, এবং তার সাথে সাথে আমি কম্পিটিটিভটা এই বছরেই ক্র্যাক করব। এবার বলি ক্লাস 11 12, 11 থেকে যদি সচেতনতা আসে মনের মধ্যে, তাহলে সেটা তো দারুণ ব্যাপার। কারণ মাথায় রাখতে হবে, ক্লাস 11 সেমিস্টার 1টা যখনই তোমার এমসিকিউ প্যাটার্ন হচ্ছে, এমসিকিউ প্যাটার্ন মানে কিন্তু আন্দাজে ঢিল মারা নয়। অনেকে এইটা দেখে এত নিশ্চিন্ত থাকে যে হল ম্যানেজ হয়ে যাবে, তাহলে মিটে গেল, হল ম্যানেজ করে এটা তো আর হবে না, এটা হবে না। ঠিক আছে? সেই জন্য বলবো প্রথম থেকে দেখো, এমসিকিউ হোক কিংবা লেখা পরীক্ষা হোক, তোমাকে কনসেপ্ট কিন্তু ভালো করে বিল্ড করতেই হবে। কনসেপ্ট ছাড়া কিন্তু সম্ভব নয়। এবার কনসেপ্ট থেকে এগিয়ে গিয়ে তোমাকে কি দেখতে হবে?
তুমি কনসেপ্ট ক্লিয়ার করছো চ্যাপ্টার ওয়াইজ, প্রথম বলি সাবজেক্ট ওয়াইজ, প্রত্যেকটা সাবজেক্ট পিসিএমবি। এবার যখন তুমি নিটের জন্য ফোকাস করছো অনলি পিসিবি, তুমি অনলি জেইর দিকে যাচ্ছ তো পিসিএম, কেউ কেউ রয়েছে বোথ, তারা পিসিএমবি ভালো করেই পড়বে। এবার ব্যাপারটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে, কনসেপ্টটাকে ক্লিয়ার করে নিচ্ছ। যখন একটা চ্যাপ্টার হচ্ছে তার ভালো করে নোটস তৈরি করছো, সেই নোটস তুমি খুব ভালো করে রিভিশন করছো, এবং যেখানে তুমি ক্লাস করছো সেখানে তোমাকে কোয়েশ্চেন করানো হবে, সেখানে পিওয়াইকিউ থাকবে, এক্সট্রা অনেক প্র্যাকটিস বুক রয়েছে। কোন বই প্র্যাকটিস করব, এই প্রশ্নটা খুব কমন প্রশ্ন আসে। আমি বলবো প্রচুর বই অ্যাভেলেবেল রয়েছে ভালো ভালো পাবলিশার্সে, এবং এখন যত বই বেরোচ্ছে না নতুন নতুন এডিশন, পুরো এক একটা টপিকের উপরে প্রচুর প্রশ্ন এবং শর্টকাট হিন্ট সমস্ত কিছু দেয়া, খুব সুন্দর করে বইগুলোকে গোছানো। আমি কোনো একটা পার্টিকুলারলি মেনশন করছি না, আমি শুধু বলছি নিজেরা বাছাই করে যে কোনো একটা নাও। প্র্যাকটিস করাটাই আমাদের মেন উদ্দেশ্য, যত বেশি প্র্যাকটিস করবে তত তুমি পারফেক্ট হয়ে উঠবে, তত সুন্দরভাবে তুমি অ্যাপ্লাই করতে পারবে কনসেপ্ট গুলোকে, ফর্মুলা গুলোকে, ট্রিক্স গুলোকে, এবং তোমার কনফিডেন্সকে তুমি আরো বেশি মজবুত করে ফেলতে পারবে। তাই রিভিশন করার পরে কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস, এবং এই রিভিশনটাও যখন করবে না, এই রিভিশনটা করার সময়ও কিন্তু তুমি লিখে লিখে করো। এইটা হচ্ছে আমার মূল পয়েন্ট, যে তুমি লিখে লিখে করো। দেখবে আমি যখন পড়াই, আমার নোটস যারা ফলো করেছো তারা জানো যে আমি কোনো একটা ব্যাখ্যাকেও খুব সুন্দর অ্যারো দিয়ে অল্প করে ফ্লো চার্টের মাধ্যমে জিনিসটাকে বুঝিয়ে দিই। হয়তো অনেকটা লেখার দরকার, এবার যখন সেটাই তোমার লেখা পরীক্ষায় আসছে, যে সেমিস্টার এমসিকিউ নয়, সেখানে লেখা পরীক্ষায় ওই ব্যাখ্যাটা তোমাকে গুছিয়ে লিখতে হবে, কিন্তু যখন তুমি লিখে লিখে রিভিশন গুলো করছো না, ওই কি পয়েন্টস, আমি তো কি পয়েন্টস গুলো লিখি, তুমি নিজেও ওইগুলো লেখো, মানে লেখার অভ্যাসটাকে বাদ দিয়ে দেবো না। এমসিকিউ করছি মানে আমি আর লিখতে পারিনি, এটা হচ্ছে বিশাল ইম্পর্টেন্ট একটা প্রবলেম, যে আমার এমসিকিউ প্যাটার্নে প্র্যাকটিস করতে করতে আমার লেখার অভ্যাসটা চলে গেছে, তাই আমি লেখা পরীক্ষায় কি করে পারবো। তাই লেখার অভ্যাসটাকে কোনোভাবেই ছাড়া যাবে না। নেক্সট আমি চলে যাচ্ছি নেক্সট পেজে, যে এখানে আমি মেনলি হাইলাইট করছি যে লেখার অভ্যাস বজায় রাখো, লেখার অভ্যাস বজায় রাখো, ঠিক আছে। তাতে করে কি হবে, ওই যেগুলো তুমি কি পয়েন্টস লিখে লিখে প্র্যাকটিস করেছিলে, হয়তো কোনো একটা রিজন, দেখো লিখে প্র্যাকটিস করলে তোমার ক্ষতি কিছু নেই, কারণ তোমার যদি মনে হয় ব্যাখ্যামূলক প্রশ্ন তো আসবে না এমসিকিউ, কিন্তু এমসিকিউ তে স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন তো ভুরি ভুরি আমরা দেখি, যেখানে তোমার ওই কারণটাই 4টে অপশনে দিয়ে রেখেছে। সুতরাং তোমার এই লেখার অভ্যাস যেমন যাচ্ছে না, অভ্যাসটা বজায় রাখার কথা বলছি, তার মানে তুমি বোর্ড এক্সামে ওটাকেই গুছিয়ে লিখতে পারছো, প্লাস ওই যে কি পয়েন্টস গুলো লিখছো, শুধুমাত্র নিউমেরিক্যাল, শুধুমাত্র কনভার্সন এগুলো তো নয়, তার বাইরে ব্যাখ্যামূলক যে জায়গা, তার মেন পয়েন্ট গুলো যখন তুমি লিখে প্র্যাকটিস করছো, তার ফলে কি হচ্ছে, তুমি ওই স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেনের জন্য প্রিপেয়ার হচ্ছ, প্লাস ওটা যদি বোর্ড এক্সামের জন্য ইম্পর্টেন্ট হয় তাহলে ওখানেও তুমি ওটা লিখে উত্তর দিতে পারবে। এবার যে কথাটা বলবো, দুটো ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে টাইম ম্যানেজ কি করে করবে। ক্যালেন্ডার আর ঘড়ি, এই দুটো হচ্ছে বিশাল গুরুত্বপূর্ণ বিষয় এই জায়গায় দাঁড়িয়ে, কারণ কতগুলো মাস তোমার হাতে রয়েছে নেক্সট সেমিস্টার এক্সামের জন্য, আর নেক্সট যে টার্গেট তোমার কম্পিটিটিভ এক্সাম সেটার জন্য, সেই তারিখ তুমি নোট করো, সেই অনুযায়ী হিসাব করো দিনগুলো, আর তোমার হাতে কত ঘন্টা ফর ইওর সেলফ স্টাডি রয়েছে বা তুমি করতে পারছো সেটাকে হিসেব করো। আমি সব সময় বলি যে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে তোমার পরের দিনের টাইম টেবিলটা ফিক্স করে নাও, যে আমি সকালে এত ঘন্টা এটা পড়বো, অত ঘন্টা এটা পড়বো, মাঝে আমার কোথাও পড়ার ক্লাস থাকবে বা মাঝে আমাকে স্কুল যেতে হবে, হোয়াট এভার তোমার যেটা কাজ রয়েছে। তাই ডেলি রুটিনটা ফিক্স করো, ক্যালেন্ডার আর ঘড়ির সাহায্য নিয়ে ডেলি রুটিন দিনের দিন আর আগের দিন ফিক্স করে পরের দিন সেটাকে ইউটিলাইজ করো। তুমি করে নাও, বড় লম্বা প্ল্যানার বানিয়ে নাও, কিন্তু সেটাকে মেনটেন করাটা কঠিন হয়ে পড়ে, একদিন দুদিন এক সপ্তাহ দু সপ্তাহ পর সেটা আর হয় না। সেজন্য ডেলি রুটিনটা রোজ করতে থাকো, তার সাথে একটা রাফ করে রাখো যে কত মাস তোমার সেমিস্টারের জন্য বাকি, তোমার হাতে কতটা সিলেবাস ইনকমপ্লিট রয়েছে, এবং তুমি কত ঘন্টা রোজ নিজের জন্য স্টাডির জন্য দিতে পারছো। এই ছকটা একটা রাফ করে রাখো, এবং ডেলি রুটিন অনুযায়ী সেই গোলগুলোকে ফিক্স করে সেগুলোকে কমপ্লিট করো। সিলেবাস সবসময় প্রিন্ট কপি রাখবে নিজের কাছে, সেটা বোর্ড এক্সামের সিলেবাস, মানে সেমিস্টারে কি কি রয়েছে এবং তার সাথে কম্পিটিটিভে সেটা কি রয়েছে। যেমন ধরো অনেক কিছু কম্পিটিটিভে, ধরো নিটে অনেক চ্যাপ্টার নেই,
WBJE তে কিছু এক্সট্রা চ্যাপ্টার রয়েছে। সুতরাং ব্যাপারটা হচ্ছে আদারওয়াইজ কিন্তু বোর্ড আর কম্পিটিটিভ রিলেটেবল, এটা মাথায় রাখতে হবে। বোর্ড এক্সামের কনসেপ্ট যখনই তুমি বেসিকটা ক্লিয়ার করছো বোর্ডসের জন্য, তখন অটোমেটিকই তুমি কম্পিটিটিভের জন্য কিন্তু অলরেডি তোমার বেসিক রেডি হয়ে যাচ্ছে। এই দুটো কিন্তু ডিফারেন্ট নয়। যেটুকু এক্সট্রা পোর্শন কম্পিটিটিভে লাগছে সেটা তুমি আলাদা করে পরে করে নেবে, পরীক্ষার 1-2 মাস আগে ওইটুকুন দেখে নিলেও হবে। আর যেতটুকু নেই সেটা শুধু বোর্ডের জন্য করছো, একদম অল্প জিনিস যতটুকু আসছে PYQ দেখে ব্যাস মিটে গেল। বাকি কিন্তু মেজর পোর্শন, বেশি ওয়েটেজ আসা যে সমস্ত চ্যাপ্টার, সেই জায়গা থেকে কিন্তু বোর্ডস এর বেসিক তৈরির সাথে কম্পিটিটিভেরও বেসিক রেডি হয়ে যাচ্ছে। রইলো বাকি কি? রইলো বাকি তোমার কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস। এবারে যে সমস্ত সেমিস্টার তোমার MCQ, সেখানে তুমি কম্পিটিটিভ বোর্ডস উভয় টাইপেরই MCQ করছো, অর্থাৎ কিনা PYQ সমস্ত রকমের করো। যে সেমিস্টার হয়ে গেছে সেখানকার PYQ যা পাচ্ছ, এবং তোমার আদার কম্পিটিটিভ যেটা প্রিপারেশন নিচ্ছে, এবং শুধু নিটের প্রিপারেশন নিচ্ছ মানে তুমি যেই মেন বা WBJ এর PYQ করবে না তা কিন্তু নয়, সমস্ত ধরনের PYQ প্র্যাকটিস করবে। এবং সেমিস্টার হওয়ার পর যে বইগুলো টেক্সট বুক বোর্ডের জন্য তুমি নিয়েছো, সেখানেও ভুরি ভুরি MCQ ভরে দেওয়া আছে, সেই MCQ গুলোও করো। এবং যে প্রশ্নগুলো বইয়ের ভেতরে করা আছে, নাই বা হলো MCQ, তুমি প্র্যাকটিস করো। তোমার প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট, এবং প্র্যাকটিস করার সময় তুমি শর্টকাট অ্যাপ্লাই করো। কম সময়ে কতটা তাড়াতাড়ি তুমি কোয়েশ্চেনটা নির্ভুল ভাবে করতে পারছো সেটা দেখো। নির্ভুল হওয়াটাও ইম্পর্টেন্ট, আদারওয়াইজ নেগেটিভ মার্কিং হয়ে যাবে যখন তুমি কম্পিটিটিভে বসবে। সুতরাং এইটাকে ফলো করো। কোন সময় না? প্র্যাকটিসের সময়। আর রিভিশনের সময় কিন্তু কি পয়েন্টস লিখে লিখে, ফর্মুলা লিখে ভালো করে রিভিশন করবে। রিভিশনের টাইম আর প্র্যাকটিসের টাইমকে ডিভাইড করো। রিভিশনের টাইম যেটা রাখছো, ধরো একটা টপিক পড়ানো হয়েছে বা একটা চ্যাপ্টার পুরো হয়ে গেছে রিভিশন করলে, এবার প্র্যাকটিসের জন্য 2 to 3 আওয়ার্স তুমি আলাদা রেখে দাও। 2 to 3 আওয়ার্স। এইটা তো গেল যে সেমিস্টার MCQ তার জন্য। এবার যখনই তোমার লেখা পরীক্ষার সেমিস্টার চলে এলো, তখন কি করছো? তখন তুমি ডেলি, যখন লেখা পরীক্ষার জন্য, তখন তুমি ডেলি 2 ঘন্টা লিখে প্র্যাকটিসের জন্য, লিখে কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য টাইমকে অ্যালট করো। যতটা টাইম তুমি রিভিশন প্র্যাকটিসে নিজের জন্য রেখেছো, যে সময় তোমার লেখার পরীক্ষার এক্সাম সামনে, তার জন্য তুমি কি করছো? বাকি সময় তুমি কম্পিটিটিভের প্রিপারেশনে MCQ শর্টকাট সব অ্যাপ্লাই করছো, কিন্তু লিখে প্র্যাকটিস করার জন্য অ্যাটলিস্ট 2 ঘন্টা ডেলি রাখো। আর যদি মনে হয় না কম্পিটিটিভকে আমি বেশি ফোকাস করতে চাইছি, তাহলে অল্টারনেট ডেতে তুমি 4 আওয়ার্স রেখে দাও, 3 to 4 আওয়ার্স রেখে দাও, যে সেদিন শুধু আমি যে সমস্ত লেখা কোয়েশ্চেন গুলো যেগুলো আমার পরীক্ষায় আসার সম্ভাবনা আছে বা PYQ তে আমি দেখতে পাচ্ছি বোর্ড এক্সামে আগে এসেছে, সেগুলো আমি লিখে লিখে প্র্যাকটিস করবো, যে আমি গুছিয়ে লিখতে পারছি কিনা। এতে করে কি হবে, যা যা আমি আলোচনা করলাম পুরোটা শোনো, শোনার পরে নিজে বুঝতে পারবে। যদি এটা তুমি ফলো করো, তাহলে প্রথম থেকেই তোমার লেখার অভ্যেস, লিখে লিখে রিভিশন, লেখার অভ্যেস থাকছে। তাই MCQ প্যাটার্নে সাথে সাথে তোমার কম্পিটিটিভের প্রিপারেশনও হচ্ছে। আর ওভারঅল যেটা হচ্ছে, বোর্ডস এর সাথে কম্পিটিটিভ একসাথে ক্র্যাক তুমি করতে পারবে। এবং এটা কোনো শক্ত ব্যাপার নয়, এটা সব থেকে সিম্পল এবং বুদ্ধিমানের কাজ হবে যদি তুমি এখন থেকেই সিরিয়াস হও যে হ্যাঁ, আমি বোর্ড এক্সামে ভালো মার্কস তো আনবই, তার সাথে এইবারেই আমি কম্পিটিটিভটা ক্র্যাক করব। এই মাইন্ডসেটটা আগে নিজেকে নিতে হবে, আগে মাইন্ডসেট ফিক্স করতে হবে, আগেই হার মেনে গেলে চলবে না। আর তারপর যে স্ট্র্যাটেজি বললাম সেটাকে ফলো করো, আর পরিশ্রম করো, অবশ্যই পারবে। ভালো থেকো, থ্যাংক ইউ।